আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে টপিক অম্ল, ক্ষার এবং লবণ, এই তিনটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো তিনটেই হচ্ছে আহ, গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ হচ্ছে কয়েকটা সেন্সে। একটা হচ্ছে যে আপনি যখন কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে যাবেন, আহ, তখন কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ডিজিজের ক্ষেত্রে, যেমন পেশেন্টের বডিতে অম্লত্বের পরিমাণ ঠিক আছে কিনা, বা বেশি বা কম আছে কিনা, অথবা খারকের পরিমাণ বেশি বা কম আছে কিনা, ইভেন লবণের পরিমাণ বেশি বা কম আছে কিনা, এই বিষয়গুলা জানা দরকার হয়ে পড়ে। কারণ হচ্ছে এই মানে উপাদানগুলো যদি ইমব্যালেন্স থাকে একজন রোগীর শরীরে, তখন কোনো কোনো ডিজিজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। তো এগুলা জানতে গেলে হয়তো আপনি তো সরাসরি জানতে পারবেন না, ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে জানা সম্ভব হবে। কিন্তু আসলে এই বিষয়গুলার সম্পর্কে তো ধারণা থাকা দরকার। মানে কোনটার কি বৈশিষ্ট্য, বা আমাদের যে বিভিন্ন ধরনের খাবার আছে, খাবারের মধ্যেও কোনটাতে কোন ধরনের উপাদান উপস্থিত থাকে, এই বিষয়গুলো জানা থাকা দরকার। তো আমরা প্রথমে জানি যে অ্যাসিড বা অম্ল কি। যে সকল যৌগ বা আয়ন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, সিম্পলি এটা আহ, মানে সংজ্ঞাটা অ্যাসিডের, যে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, হাইড্রোজেন আয়ন দেওয়া মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন দিবে, সেগুলোই হচ্ছে অ্যাসিড বা অম্ল। তো এখন আপনাদের কাছে হয়তো অনেকগুলো প্রশ্ন মনে জাগতে পারে যে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন প্লাস আয়ন মানে কি। আসলে এখানে এক্সাম্পলটা আমি আগে বলি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এবং তারপরের এক্সাম্পলটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। তো এই যে দুইটাকে আমি অ্যাসিড বলছি, কেন অ্যাসিড, আমি সংজ্ঞার আহ, সূত্র ধরে যদি বলি, তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে যখন কোনো দ্রবণে বিশ্লেষিত অবস্থায় আমরা দেখব, তখন এখানে দুইটা আয়ন দেখা যাবে। একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস। এটার অর্থ হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার মধ্যে দুইটা উপাদান আছে, হাইড্রোজেন আছে এবং ক্লোরিন আছে। আয়নিত হওয়া মানে হচ্ছে কোন যৌগ যেই যেই মৌল নিয়ে গঠিত, ওই মৌলগুলা যখন বিশ্লেষিত অবস্থা থাকে বা ভেঙে যায়, সেটা জলীয় দ্রবণে হোক কিংবা কোনো রাসায়নিক বিক্রিয়া হোক, যদি ভেঙে যায়, তার মানে হচ্ছে আয়নিত হয় আসলে জলীয় দ্রবণেই। মানে অন্য কোনো ধরনের আহ, মানে যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে মানে আয়ন আমরা পাবো না। জলীয় দ্রবণে যদি ভেঙে যায়, তাহলে আয়নিত হবে। অর্থাৎ ওই যৌগের মধ্যে যে যে মৌলগুলা উপস্থিত আছে, ওগুলা তার সত্তা অনুসারে ভেঙে যাবে। এখন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে এবং ক্লোরিন আছে, দুইটার কিন্তু আয়নিক দিক থেকে হাইড্রোজেন হচ্ছে প্লাস আয়ন, ধনাত্মক আয়ন। এটার অর্থ হচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিতে পারবে বা ত্যাগ করতে পারবে, আর ক্লোরিন হচ্ছে ঋণাত্মক আয়ন, এই জন্য ক্লোরিন মাইনাস আর হাইড্রোজেন প্লাস। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মানে কি, এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিচ্ছে। আবার নাইট্রিক অ্যাসিড, এখানে তিনটা মৌল আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। তো এটাও যদি আমরা জলীয় দ্রবণে আয়ন হিসেবে দেখতে চাই, তাহলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন প্লাস, অক্সিজেন মাইনাস। এখানে আসলে মানে অক্সিজেন এবং নাইট্রোজেন, ওইটা হচ্ছে যৌগমূলক অবস্থায় হাইড্রোজেনের সাথে এখানে যুক্ত হয়। মানে NO3, এটা হচ্ছে নাইট্রেট যৌগমূলক। আমি কোনো একটা ক্লাসে যৌগমূলক বুঝেছিলাম যে এমনিতে এটা হচ্ছে যৌগ, কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া যদি মৌলের ন্যায় আচরণ করে, অর্থাৎ যৌগ মানেই তো হচ্ছে ওখানে একাধিক মৌল উপস্থিত থাকবে। তো NO3, এখানে দুইটা মৌল উপস্থিত আছে, বাট এটা রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হচ্ছে,
তখন পুরাটাই একটা মোলের নিয়ে আচরণ করে নাইট্রেট হিসেবে, মানে আচরণ করতেছে নাইট্রেট হিসেবে, মানে কি একটা মোলের নিয়ে আচরণ করছে। এখানে আলাদাভাবে নাইট্রোজেন বা আলাদাভাবে অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে না। পুরা NO3 নাইট্রেটটাই হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। তো এই জন্য NO3টা হচ্ছে এখানে নেগেটিভ আয়ন দিবে, মানে NO3 নেগেটিভ আর হচ্ছে হাইড্রোজেন পজিটিভ। তো হাইড্রোজেন প্লাস আয়ন পাওয়া যাচ্ছে। তো কাজেই আমরা কিন্তু অ্যাসিডের যে সংজ্ঞা, ওই সংজ্ঞার সাথে মিল খুঁজে পাচ্ছি যে এখানে দুইটা যৌগকে আমি অ্যাসিড বলছি এবং এরা কিন্তু হাইড্রোজেন প্লাস আয়ন দিচ্ছে। তাহলে সিম্পলি যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিবে, সেই সমস্ত পদার্থই হচ্ছে অ্যাসিড বা অম্ল। এখন আমি একটা যৌগের নাম বলবো, যেই যৌগটা সম্পর্কে আমি বলবো, এখন আপনারা বলবেন যে এটা কি। আচ্ছা, তার আগে আমি ক্ষার সম্পর্কে একটু বলে যাই, তারপর এটা বলবো। এখানে যেমন হাইড্রোজেন প্লাস আয়ন দিলে এটা অ্যাসিড, একটা যৌগ। ঠিক একইভাবে কোন যৌগ যদি জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেয়, হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানে হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের যুক্ত একটা মূলক বা মৌল। ওই যে নাইট্রেট যেরকম বললাম, এরকম এই হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে একটা মৌলের আচরণ করে, এটাকে বলা হয় হাইড্রোক্সাইড। হাইড্রোক্সিলও বলা হয়, হাইড্রোক্সাইড। তো যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দিবে, সেগুলো হচ্ছে ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যখন জলীয় দ্রবণে আমরা দেখব, তখন সোডিয়াম প্লাস আর OH যেটা হাইড্রোক্সাইড, এটা মাইনাস আয়ন দিবে। ঠিক একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও জলীয় দ্রবণে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে চূড়া পাথর, মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা, এটার মধ্যে মানে ড্রাই যে লাইম বা শুকনা চুন, ওটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর ওই ক্যালসিয়াম অক্সাইডকে যখন পানিতে ভিজানো হয়, তখনই এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়, মানে খাওয়ার চুন যেটা, ওটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে ড্রাই, ড্রাই লাইম, এবং ওইটাকে যখন পানিতে ভিজানো হয়, তখন এটা হয়ে যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে খাওয়ার চুন। তো এখানে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও যখন আয়নিত অবস্থা আমরা দেখব, তখন ক্যালসিয়াম প্লাস প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস মাইনাস। এখানে যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, এই জন্য তার আয়ন হচ্ছে দুইটা, ক্যালসিয়াম প্লাস প্লাস বা ক্যালসিয়াম 2 প্লাস বলা যায়। আর হাইড্রোক্সাইড, এটা মাইনাস মাইনাস অথবা হাইড্রোক্সাইড 2 মাইনাস আয়ন দিবে। তো আলটিমেটলি আমরা আসলে এখানে পাচ্ছি হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস আয়ন দিচ্ছে। এই কারণে এই যৌগগুলো হচ্ছে ক্ষার। তো তাহলে আমরা এসিড কোন যৌগ হবে এবং ক্ষার কোন যৌগ হবে, এই আয়নিক ব্যাখ্যা থেকে কিন্তু এখন বুঝতে পারবো। আমি আবার রিপিট করছি যে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিবে, সেগুলো হবে অ্যাসিড। আর যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড মাইনাস আয়ন দিবে, সেগুলো হচ্ছে ক্ষার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে পানির সংজ্ঞা হচ্ছে H2O। H2O এটা যখন আয়নিত করা হয়, বা আমি পানির মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তখন এটা আয়নিত হবে। তো H2O এটা আয়নিত হয়ে কি আয়নিত হবে? হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সাইড মাইনাস। দেখেন হাইড্রোজেন প্লাস আর হচ্ছে হাইড্রোক্সাইড মাইনাস, তাহলে দুইটা হাইড্রোজেন H2 আর O, একটা অক্সিজেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি তো বললাম যে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিবে, সেগুলো হচ্ছে অ্যাসিড। আর যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড মাইনাস আয়ন দিবে, সেগুলো হচ্ছে ক্ষার। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পানি H2O, এটা তো জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাসও দিচ্ছে এবং হাইড্রোক্সাইড মাইনাসও দিচ্ছে, তাহলে এটা কি অ্যাসিড না ক্ষার? হ্যালো, আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, কথা প্রশ্ন বলেন। বুঝতে পারছি, কিন্তু উত্তরটা হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন যে আমি কিন্তু দুইটারই
মানে সংজ্ঞা বা বলতে পারেন যে একেবারে প্রাথমিক যে বৈশিষ্ট্যগুলো কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বললাম যে হাইড্রোজেন প্লাস আয়ন দিলে হবে অ্যাসিড আর হাইড্রোক্সাইড মাইনাস আয়ন দিলে হবে ক্ষার। তো এই সংজ্ঞা বা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি আপনাদেরকে আবার প্রশ্ন করলাম যে এই যে পানি H2O এটাও যখন জলীয় দ্রবণ মানে বিশ্লেষিত করা হয় তখন ওখানে হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস পাওয়া যায়। বা আপনি পানির মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করেন, বিদ্যুৎ প্রবাহিত করেন, তখন সেটা আয়নিত হয়ে হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস পাওয়া যায়। তাহলে এটা কি অ্যাসিড না ক্ষার? একটু ভেবে বলেন। আর স্যার বলতে না পারলেও এই দুইটা সমস্যা নাই। ছাড়া অন্যটা হবে কি? অন্যটা হওয়ার ইয়ে আছে কি? মানে এই দুইটা ছাড়াও অন্য একটা কি হওয়ার সম্ভাবনা আছে? না, আমার প্রশ্ন হচ্ছে এখন এই যে পানিও তো জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস দিচ্ছে এবং হাইড্রোক্সাইড তাহলে মাইনাস এটার আয়ন মধ্যে দিচ্ছে। দুইটাই পাওয়া যাচ্ছে। তাহলে কি হবে এটা? দুইটাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই পানি কি অ্যাসিড না ক্ষার? স্যার ক্ষার। আপনাদেরকে কনফিউশনে ফেলে দিলাম না? স্যার আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাসিড হবে স্যার। অ্যাসিড। পানি ক্ষার অ্যাসিড। ক্ষারের মধ্যে একজন বললেন পানি অ্যাসিড, একজন বললেন ক্ষার। আচ্ছা, স্যার যাক না, ওটা অসুবিধা নাই। নিউট্রাল অবস্থায় আছে স্যার। হ্যাঁ, স্যার pH 7 না নিউট্রাল অবস্থায়, ওটা তো হলো আপনার হলো পানি তো নিউট্রাল, ওটা অ্যাসিডও না গুড প্লাস হলো ইও না ক্ষারও না। গুড, এই তো। আপনার ব্যাকগ্রাউন্ড কি? স্যার আমি কম বেশি ওই সায়েন্সের নিয়ে একটু মাঝে মধ্যে ক্লাস করি তো। যাক গুড, আপনি ভালো উত্তর দিয়েছেন। পানি হচ্ছে নিরপেক্ষ। এটা যেমন আপনি একটু ডেপথ থেকে আনসারটা দিয়েছেন যে এটার পিএস ভ্যালু হচ্ছে যে 7, সেদিক থেকে নিরপেক্ষ। কিন্তু আমি যদি জেনারেল ইয়েতে বলি তাহলে আমি লাস্ট ক্লাসে একটা জিনিস পড়িয়েছিলাম, ওই সেন্সেও কিন্তু এটা নিরপেক্ষ। কেন আমি বলি সেটা হচ্ছে আপনাদেরকে রাসায়নিক বিক্রিয়ার কতগুলা টাইপ পড়িয়েছিলাম, মনে আছে? ওখানে প্রশমন বিক্রিয়া পড়িয়েছিলাম একটা। জি স্যার। হ্যাঁ, এবং প্রশমন বিক্রিয়া বলেছিলাম যে এসিড এবং ক্ষার বিক্রিয়া করে পরস্পরের বৈশিষ্ট্যকে নষ্ট করে দেয়, জি তাই না? মানে জি জি এসিডের ধর্ম স্যার। হারায় যায় এবং ক্ষারের ধর্ম হারায় যায়। তো এখানেও কিন্তু পানি যখন আয়নিত অবস্থায় থাকে, মানে জি দুইটাই ট্রু যে হাইড্রোজেন প্লাস আয়ন দিচ্ছে, হাইড্রোক্সাইড মাইনাস আয়ন দিচ্ছে। বাট তাহলে এখন আমরা ধরলাম যে একটা ক্ষার একটা হচ্ছে এসিড। বাট যেহেতু দুইটা সম্মিলিত হয়েই তো পানি হচ্ছে, তাই না? H2O হচ্ছে। জি জি তো এসিড এবং ক্ষার বিক্রিয়া করলে যেহেতু পরস্পরের বৈশিষ্ট্য নষ্ট করে দেয়, এই কারণে সেই ঘটনাটাই ঘটছে। আসলে জি কিন্তু জি স্যার। মানে এসিড ক্ষার দুইটাই বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করেই কিন্তু পানি হচ্ছে। তো জি যেহেতু স্যার। এসিড এবং ক্ষার বিক্রিয়া করলে বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এবং তখন হচ্ছে এটা নিরপেক্ষ হয়ে যাচ্ছে। মানে ওই জি সেন্সেও এটা নিরপেক্ষ। আবার আপনি যেটা জি পিএস ভ্যালু দিয়ে বললেন সেই সেন্সে নিরপেক্ষ। জি স্যার। এটা জাস্ট আমি প্রশ্নটা আপনাদেরকে করেছি, যারা মানে বলতে পারেন নাই কোনো সমস্যা নাই। বাট আজকে থেকে নিশ্চয়ই এটা মানে বিষয়টা আপনারা বুঝে গেলেন যে পানি হচ্ছে আসলে নিরপেক্ষ। কারণ পানি ক্ষারও না, এসিডও না। এটা এমন একটা মানে সৃষ্টির রহস্যজনক মানে কি বলবো যে যৌগ, যেটা আমাদের লাইফ সাপোর্ট, এবং এটা হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। মানে যদি পিওর পানি হয় তাহলে আসলে ওইটার কোনো ধরনেরই ইয়া থাকে না আরকি। মানে কি বলবো বায়াসনেস থাকে না। এটা এসিডও না, ক্ষারও না, কোনো কিছুই না। এটা হচ্ছে একেবারে নিরপেক্ষ একটা যৌগ। আর আরেকটু বলি যে এখন ওই যে পিওর পানি বলাতে এই কথাটা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে মিনারেল পানি আর হচ্ছে ডিস্টিলড ওয়াটার, এই ২ টার মধ্যে পার্থক্য কি? এটা কি জানেন আপনারা? মিনারেল ওয়াটার এবং ডিস্টিলড ওয়াটার, এই ২ টার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আদৌ? কিংবা পার্থক্য যদি থেকে থাকে তাহলে কোন ধরনের পার্থক্য আছে? মানে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা দরকার। কেন দরকার? এগুলো যখন আপনারা ডাক্তার হয়ে বেরোবেন তখন আরো বিষয়গুলো বুঝতে পারবেন। মিনারেল ওয়াটার হচ্ছে ন্যাচারাল ওয়াটার, আর ডিস্টিল ওয়াটার হচ্ছে যেটা বাষ্প দিয়ে করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মিনারেল ওয়াটার, ন্যাচারাল ওয়াটার। না, ম্যাজিক করা। ন্যাচারাল ওয়াটার বলতে আসলে কি? মানে আমাকে একটু যদি একটু ব্যাখ্যা যদি করতে পারেন। আর ডিস্টিল ওয়াটার হচ্ছে যেটা বাষ্প দিয়ে ইয়ে করা হয়, পানি তৈরি করা হয় না, কিন্তু বাষ্পের মাধ্যমে। ২ টার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? মানে এই ২ টা পানি ধরেন আমি
1 চামচ মিনারেল ওয়াটার নিলাম আর 1 চামচ হচ্ছে ডিস্টিল ওয়াটার নিলাম। আসলে ওই দুই পানির মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে পার্থক্য বলতে আমি বলতে চাচ্ছি যে তাদের আহ, কি বলবো বৈশিষ্ট্য বলেন কিংবা গুণগত কোনো পার্থক্য আছে কিনা, এবং এটা আপনাদের জানার দরকার আছে। ওই যে বললাম না, ভবিষ্যতে যখন ডাক্তারি পেশায় যাবেন আহ, তখন কিন্তু কাজে লাগবে। আচ্ছা আমি বলি, মিনারেল ওয়াটার, আপনার ওই আনসার ট্রু যে ন্যাচারাল ওয়াটার। তো পার্থক্য যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো মিনারেল ওয়াটারের মধ্যে মানে পানির অন্যান্য কিছু উপাদান থাকে পানিতে মিশ্রিত, সেটা হচ্ছে কিছু খনিজ লবণ মিশ্রিত থাকে, যেগুলো মিনারেল ওয়াটারের মধ্যে থাকবে। মানে ধরেন পানিতে একটা নির্দিষ্ট পরিমাণে আয়রন থাকতে পারে, পানিতে নির্দিষ্ট পরিমাণে ক্যালসিয়ামও থাকতে পারে। এরকম কিছু মানে ন্যাচারাল কিছু উপাদান যেগুলো নাকি মিনারেল ওয়াটারে মিশ্রিত অবস্থায় থাকবে। আর ডিস্টিলড ওয়াটার যেটা, ডিস্টিলড ওয়াটারের মধ্যে কোনো ধরনের মানে সল্ট বা খনিজ উপস্থিত থাকবে না। মানে ওটা হচ্ছে একেবারেই পিওর। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, আপনাকে আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, মিনারেল ওয়াটারের মধ্যে কিছুটা খনিজ উপাদান মিশ্রিত থাকবে, বা ডিস্টিলড ওয়াটারের মধ্যে কোনো কিছু মিশ্রিত থাকবে না। এখন এটা হচ্ছে মূল পার্থক্য। এবং আহ, যদি আহ, আপনারা মনে করেন কেউ বললেন যে আমি সুস্বাস্থ্যের জন্য ডিস্টিলড ওয়াটার কিনে কিনে খাবো, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো হবে না। তার কারণ হচ্ছে আমাদের শরীরের জন্য কিন্তু কিছু খনিজ দরকার আছে, যেগুলো মিনারেল ওয়াটারের মধ্যে উপস্থিত আছে বাট ডিস্টিলড ওয়াটারে উপস্থিত নেই। এখন কেন আমি বলতেছি যে আপনারা যদি ভবিষ্যতে ডাক্তারি পেশায় যান, তাহলে আপনাদের এই কনসেপ্টটা লাগবে। আপনি যদি মেডিসিনের ক্ষেত্রে আহ, মানে ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিস্টিলড ওয়াটার লাগবে, মিনারেল ওয়াটার ইউজ করা যাবে না। তার কারণ হচ্ছে যে খনিজগুলো মিনারেল ওয়াটারে উপস্থিত থাকে ওগুলো হচ্ছে মেডিসিনের গুণাগুণ নষ্ট করতে পারে, সেজন্য। এখন কি বুঝতে পারছেন যে কেন দরকার কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন হ্যাঁ বলেন। জানার জন্য বলছি। হুম হুম। স্যার এই যে আমরা যে পানিগুলা খাই স্যার, হ্যাঁ, এই পানিগুলা তো মানে এই পানিগুলাই তো মিনারেল ওয়াটার স্যার, নাকি? না নাকি এখন আমরা যে বিশেষভাবে পানি খাই, পরিশোধন? হ্যাঁ আমরা যে পানি খাই, ওই পানি যদি এমন হয় যে আপনি ন্যাচারাল সোর্স থেকে নেওয়া, ন্যাচারাল সোর্স বলতে ধরেন আপনি কোনো নদীর পানি অথবা টিউবওয়েলের পানি অথবা পুকুরের পানি, এখন এখানে হতে পারে যে বিশুদ্ধ অবিশুদ্ধের ব্যাপার আছে। এখন ওগুলোর মধ্যে কিন্তু আপনার যে মিনারেলস কিন্তু উপস্থিত থাকবে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আগে কিন্তু বাজারে যে বোতলজাত পানি বিক্রি হতো মিনারেল ওয়াটার লেখা থাকতো গায়ের মধ্যে, কিন্তু এখন দেখবেন যে অনেক কোম্পানি কিন্তু মিনারেল ওয়াটার লিখে না, লিখে ড্রিঙ্কিং ওয়াটার। এটা কি খেয়াল করছেন আপনারা? জি, জি এটা স্যার। দেখছি স্যার। হ্যাঁ, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে যে ওখানে টেস্ট করলে দেখা যাবে যে হয়তো যে আপনার ওই মিনারেলস গুলো উপস্থিত নাই। এজন্য যদি ওদের বিরুদ্ধে মামলা করে দেয়, এজন্য ওরা এখন কিন্তু আর জি মিনারেল স্যার। ওয়াটার লেখে না, লেখে ড্রিঙ্কিং ওয়াটার। মানে ওরা জাস্ট এটাকে পিউরিফাই করে বোতলজাত করে ছেড়ে দিচ্ছে। বাট ওখানে ওরা কিন্তু মিনারেল ওয়াটার বলতেছে না। তার মানে কি ওখানে মিনারেল থাকতেও পারে, নাও থাকতে পারে। বিষয়টা হচ্ছে ওখানে, কারণ যদি মিনারেল ওয়াটার লিখে কেউ যদি চ্যালেঞ্জ করে বসে ওই কোম্পানির সাথে যে আপনারা যে মিনারেল ওয়াটার লাগছেন এখানে তো মিনারেল আছে কিনা টেস্ট করে বললো যে না মিনারেল নাই, তাহলে তো ওদের বিরুদ্ধে মামলা করতে পারবে। সেই জন্য কিন্তু এখন অনেক কোম্পানি মিনারেল ওয়াটার না লিখে লিখে ড্রিঙ্কিং ওয়াটার। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি, হ্যাঁ আপনার প্রশ্ন যেটা ছিল যে আমরা এমনিতে যে পানি খাই ওগুলো মিনারেল ওয়াটার কিনা, হ্যাঁ মিনারেল ওয়াটার মানেই হচ্ছে যেখানে মিনারেলস উপস্থিত থাকবে। এখন ওটা বিশুদ্ধ হতে পারে, অবিশুদ্ধ হতে পারে। এখন আপনি কিভাবে খাবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি ওটা ফিল্টার ইউজ করে, হ্যাঁ এখন একটা ব্যাপার আছে, যদি আপনি সে টিউবওয়েলের ইয়েই হোক, পানিই হোক কিংবা পুকুরের পানি হোক, আপনি করলেন কি বিশুদ্ধ বানানোর জন্য প্রচুর পরিমাণে এটাকে গরম করলেন, তখন কিন্তু আপনার সেখানে মিনারেল কিছুটা নষ্ট হয়ে যাবে।
এই জন্য যদি আপনি গরম না করে ফিল্টার ইউজ করে খান, সেক্ষেত্রে কিন্তু ওই ওয়াটার বরং অনেকটা মিনারেল ওয়াটার আপনি পাবেন। কিন্তু যদি আপনি সিদ্ধ করে খান পানি, সেটা যেই সোর্স থেকেই হোক, টিউবওয়েলের হোক, নদীর হোক, পুকুরের হোক, সেখানে কিন্তু অনেক মিনারেলস নষ্ট হয়ে যাবে। সেই পানি খেয়ে আপনার কোনো লাভ হবে না। দেখা যাবে আপনার শরীর অনেক পানির যে মিনারেলস ওগুলা মিস করতেছে, পাচ্ছে না। বাট আপনি যদি ফিল্টার করে খান, মানে যেটা সিদ্ধ করা ছাড়া যে এখন বিভিন্ন ধরনের ফিল্টার পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মিনারেল পাবেন। আর যদি আপনি ডিস্টিলড ওয়াটার খান, যদি মনে করেন যে না আমি ধনী মানুষ, আমি ডিস্টিলড ওয়াটার কিনে কিনে খাবো, তাহলে মনে করলেন যে আপনি অনেক কিছু মিস করবেন, কারণ ডিস্টিলড ওয়াটারের মধ্যে কোনো মিনারেলস নেই। ওটা হচ্ছে নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ। ওটা স্যার, একমাত্র মেডিসিনের ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি হোক বা যেখানে হোক, বা আপনিও যদি ইয়ে করেন, সেখানে আপনি ডিস্টিলড ওয়াটার ইউজ করবেন। কারণ হচ্ছে মেডিসিনের জন্য যেন গুণাগুণ নষ্ট না হয়। জি কি স্যার, আর কোনো প্রশ্ন? ভালো। জি স্যার, মানে জানলাম, অনেকটাই জানলাম যেগুলা জানা ছিল না। স্যার আরো একটু জানার জন্য বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে মিনারেলস, স্যার হুম 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 এটার আসলে মিনিংটা কি? এর অর্থ ইয়েটা কি স্যার? মিনারেল বলতে আসলে খনিজ। খনিজ। খনিজ যে সমস্ত লবণ গুলা, ওই যে বললাম না আমি, যে ওখানে জি আয়রন থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে। এখন এটার অর্থ পারি না যে আমাদের শরীরেও কিন্তু যে আয়রন কতটুকু মানে পর্যন্ত সহনীয়, সেটার একটা ব্যাপার আছে। তারপরে ধরেন সোডিয়ামও থাকতে পারে, ম্যাগনেসিয়ামও থাকতে পারে, ক্যালসিয়ামও থাকতে পারে, হ্যাঁ, প্রত্যেকটি খনিজ। তো ওগুলো কিন্তু একটা মাত্রা আছে। আবার যদি মাত্রা অতিরিক্ত হয়, যেমন যদি পানিতে, আপনারা অনেকে বলে না যে টিউবওয়েলের পানিতে, কোনো কোনো টিউবওয়েলের পানিতে আয়রন বেশি, বলে না? যে দেখবেন যে জি ওখানে স্যার। টিউবওয়েলের নিচের জায়গাটা একেবারে লালচে হয়ে যায়, বা পানি এনে আপনি গ্লাসে রাখলেন ঘোলা হয়ে যাবে, এবং তখন বলে যে আয়রন বেশি। এখন ওই ধরনের ওই পানির ওটা দেখা গেল হয়তো বিশুদ্ধ, বাট ওখানে এটাও মিনারেল, কিন্তু আয়রনের যে পরিমাণ থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণে আছে। ওইটা কিন্তু আবার আপনার শরীরের জন্য খুব যে ভালো হবে তা না। ওই পানি যদি আপনি খান, দেখবেন আপনার বেশিরভাগ সময় কোষ্ঠকাঠিন্য থাকবে, কারণ বডিতে আপনার আয়রন বেশি ঢুকতেছে। আপনার আয়রন যদি বডিতে বেশি ঢুকে, তখন হচ্ছে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হবে। কারণ বডির একটা প্রত্যেকটা উপাদানের একটা কিন্তু সীমাবদ্ধতা আছে যে কোনটা কি পরিমাণে থাকবে। তো সেজন্য মিনারেলস থাকলে ভালো পানিতে উপকার, কিন্তু আবার যদি এমন হয় যে উপাদানগুলো খুব বেশি বেশি আছে, তখন যেটা হবে আপনার আমাদের বডিতে ওই খনিজগুলার মেজারমেন্ট হচ্ছে সিরাম ইলেকট্রোলাইটস। আপনি যদি কোনো পেশেন্টের ধরেন ক্লিনিক্যাল টেস্ট দেন, যে বডিতে সোডিয়ামের পরিমাণ ঠিক আছে কিনা, কিংবা ক্যালসিয়ামের পরিমাণ ঠিক আছে কিনা, কিংবা ধরেন পটাশিয়ামের পরিমাণ ঠিক আছে কিনা, কারণ এগুলো যদি ইমব্যালেন্স হয়, তখনও দেখা যাবে যে পেশেন্ট মানে অসুস্থ হয়ে পড়বে। তো ওইটা ঠিক আছে কিনা ওইটা বোঝার জন্য ওই টেস্টের নাম হচ্ছে সিরাম ইলেকট্রোলাইটস। মানে ওই সিরাম ইলেকট্রোলাইটস এর রিপোর্টিং এ আসবে আপনার ক্যালসিয়ামের পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ, সোডিয়ামের পরিমাণ, এইগুলার পরিমাণগুলা ওখানে রিপোর্টে আসবে। তো এটা প্রত্যেকটা মানুষের শরীরে কোনটা কি পরিমাণে থাকে, এটা একটা স্ট্যান্ডার্ড আছে। যদি দেখা যায় তার চেয়ে কমে যায়, তাহলে সমস্যা, বেড়ে গেল সমস্যা। তো এখন হয়তো দেখলাম যে একজনের বডিতে আয়রনের পরিমাণ খুব বেড়ে গেছে। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে উনি হয়তো দেখা গেছে যে ওইরকম ওই যে টিউবওয়েলের পানি সবসময় খায়, বিশুদ্ধ পানি, বাট ওই পানিতে আয়রন বেশি আছে। আবার মানে ব্যাপারটা এমনও না যে উনি পানির মাধ্যমে আয়রন শরীরে ঢুকতেছে। হতে পারে যে উনি বেশিরভাগ সময় কাঁচা কলা, মানে কাঁচা কলার তরকারি খায়। কাঁচা কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, তাতেও সমস্যা হবে। এখন একজন পেশেন্ট যদি আপনার কাছে আসে, এসে যদি বলে যে আমার তো বেশিরভাগ সময় বাথরুম মানে খুব কষা থাকে, মানে কোষ্ঠকাঠিন্য, তখন আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আপনি চট করে শুধু মানে মেডিসিন সাজেস্ট করলেই হবে না, যে না আপনার তো কোষ্ঠকাঠিন্য, আপনি ওষুধ খান, আপনার ইয়ে নরমাল হয়ে যাবে। আপনাকে সাথে সাথে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে পেশেন্টের ফুড হ্যাবিট কি, মানে ওই পেশেন্ট আসলে কোন ধরনের খাবার খায়। যদি দেখেন যে উনি যে ধরনের, এখন পেশেন্টকে তো আর আপনি এটা জিজ্ঞেস করতে পারবেন না আপনি কি আয়রন জাতীয় খাবার বেশি খান, কারণ পেশেন্ট তো আর ওই বিষয়ে নাও জানতে পারেন। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি কোন কোন খাবার খেতে পছন্দ করেন, তখন উনি হয়তো গড়গড় করে বললো যে আপনি কি কি তরকারি বেশি পছন্দ করেন, বা বেশিরভাগ সময় কোন ধরনের তরকারি খান, তারপর কোন ধরনের ফ্রুটস খান। তো আপনার যদি জানা থাকে যে হ্যাঁ কোন কোন ফ্রুটে আয়রন বেশি আছে, তাহলে হয়তো দেখলেন যে উনি হ্যাঁ ওই টাইপের ফ্রুট গুলো বেশি খায়। বাস আপনি পেয়ে গেলেন যে উনি তো আসলে ওই যে বডিতে আয়রন বেশি ঢুকতেছে, যে কারণে ওনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। কিংবা উনি যে ধরনের তরকারি খাচ্ছে, ওই তরকারিগুলোর মধ্যে আয়রন বেশি আছে, যে কারণে ওনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তাইলে আপনি মেডিসিনের পাশাপাশি ওনাকে অ্যাডভাইস করবেন যে দেখেন আপনি এই তরকারিগুলা কম খাবেন, কিংবা এই ফ্রুটস গুলো কম খাবেন। তখন দেখবেন যে আপনার ট্রিটমেন্টটা
প্রপার হবে। কারণ হচ্ছে কি যে আপনি মেডিসিন দিলেন, ওনার বাথরুম নর্মাল হলো, কিন্তু উনি তো ওদিক দিয়ে যদি আয়রন ঢুকাইতেই থাকে শরীরে, তাহলে কিন্তু লাভ হবে না। আবার দেখা যাবে মেডিসিন খাওয়ার শেষ, ওনার সে আবার একই প্রবলেম দেখা দিবে, এসে বলবো যে আমার তো আবারও দেখা গেছে মেডিসিন শেষ, কোষ্ঠকাঠিন্য আবার শুরু হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এই কনসেপ্ট গুলো হচ্ছে আপনারা যখন ফিউচারে ডাক্তার হিসেবে পেশায় যাবেন, এই কনসেপ্ট গুলো রাখতে হবে। কারণ ট্রিটমেন্ট কিন্তু আসলে ওভারঅল, যে আপনাকে শুধু মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিলে হবে না। একটা পেশেন্টের হ্যাবিট, মানে দৈনন্দিন চালচলন, অভ্যাস, খাবার দাবার, ইভেন ঘুম, সবকিছু মিলেই কিন্তু আপনাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। তখনই দেখবেন যে আপনি প্রপার ট্রিটমেন্ট দিতে পারবেন এবং খুব অল্প সময়ে একজন পেশেন্টকে সুস্থ করতে পারবেন। ওকে, ওকে স্যার। আমি অনেক বিশদভাবে আলোচনা করি, আপনাদের খারাপ লাগে না তো? জি না স্যার, ভালো লাগে, ভালো আচ্ছা, বুঝলাম ঠিক স্যার। আছে। তো যাক, আমি অ্যাসিড এবং ক্ষার বললাম। এখন আসি আরেকটা, যেটা লবণ, থার্ড। লবণ হচ্ছে অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, ক্ষার বা ক্ষারকের মাধ্যমে অবস্থিত ধাতু বা যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে পদার্থ উৎপন্ন করে, তাই হচ্ছে লবণ। মানে সংজ্ঞাটা দেখে হয়তো আপনারা একটু জটিল মনে হচ্ছে, আমি একটু ইজি করে বলি। সেটা হচ্ছে আহ, ধরেন যে কোন একটা অ্যাসিড, ধরেন সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, মানে ওখানে হাইড্রোজেন আছে এবং সালফেট আছে। SO4 ওটা হচ্ছে সালফেট যৌগমূলক, আর হাইড্রোজেন আছে। এখন বলা হচ্ছে যে এই ধরনের অ্যাসিডের মধ্য থেকে যদি আপনি ওই ক্ষারের, সরি, এখানে বলা হচ্ছে অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনে হাইড্রোজেন, ক্ষার এবং ক্ষারকের মধ্যে অবস্থিত ধাতু বা যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত। আচ্ছা, এখন যদি আপনি ওই অ্যাসিডের সাথে একটা ক্ষারকে যুক্ত করে দেন, আমি সালফিউরিক অ্যাসিড বললাম, তার সাথে একটা ক্ষার আমি যুক্ত করতে চাইছি। ক্ষার কি, যেমন ওই যে উপরে আমি ক্ষারের এক্সাম্পল দিছি, ধরেন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমি সালফিউরিক অ্যাসিড না বলে আমি উপরেই তো অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম, ওই যে HCl, এটা একটা অ্যাসিড। তো এই একটা অ্যাসিড এবং ক্ষার, নিচে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড এবং ক্ষার যখন পরস্পর বিক্রিয়া করবে, তখন বলা হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেনটাকে যদি সরাই দিয়ে ওখানে কোনো একটা ধাতু গিয়ে বসে, তখন লবণ উৎপন্ন হবে। তাহলে দেখেন, অ্যাসিডের মধ্যে হচ্ছে HCl, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে আমি তার সাথে যুক্ত করলাম কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার। এই সোডিয়ামটা হচ্ছে ধাতু, এই ধাতুটা করলো কি, হাইড্রোজেনটাকে সরাই দিল, সরাই দিয়ে ওখানে গিয়ে বসলো। তাহলে কি হবে, NaCl। তো এই NaClটা মানে কি, সোডিয়াম ক্লোরাইড, এটাই হয়ে গেল খাওয়ার লবণ। আর ওই হাইড্রোজেনটা এসে বসবে কার সাথে, বসবে হচ্ছে ওই যে সোডিয়াম যে জায়গায় ছিল NaOH, ওই সোডিয়ামের জায়গায় হাইড্রোজেনটা বসবে। তার মানে কি, HOS। HOS মানে হচ্ছে আসলে H2O, মানে পানি। তাহলে দেখেন, আমি আবার ওই সে পিছনে যাচ্ছি, যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, মানে প্রশমন বিক্রিয়া। তাহলে দেখেন, এখানে কিন্তু অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা পরস্পর বিক্রিয়া করে ওই যে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করলো, আর হলো পানি উৎপন্ন করলো। এই বিক্রিয়াটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবং এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ। তাহলে আমরা লবণটা কি বুঝলাম, যে একটা অ্যাসিডের যে হাইড্রোজেন থাকে, ওই হাইড্রোজেনকে যদি অন্য একটা ক্ষার ওটার সাথে যদি যুক্ত হয়, তাহলে ক্ষারের যে ধাতুর অংশটা আছে, ওই ধাতুর অংশটা যদি হাইড্রোজেনটাকে সরাই দিয়ে ওই স্থানে গিয়ে বসে, তখনই লবণ উৎপন্ন হবে। এই হচ্ছে লবণ। তাহলে আমরা মোটামুটি অ্যাসিড, ক্ষার এবং লবণ, এই তিনটা যৌগ সম্পর্কে আমার মনে হয় বুঝতে পারলাম। এখন আমরা অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য দেখি। ওই যে প্রথম সংজ্ঞাতেই আমি বলছিলাম যে অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন আয়ন দেয়, এটা বৈশিষ্ট্য। আরেকটা হলো, দ্বিতীয় কথা হচ্ছে যে ক্ষারের সাথে বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন করে, এখনই দেখলাম। এবার কিছু ভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখি। আমরা যদি লিটমাস পেপার নামক কাগজ আছে, দুই ধরনের হয়, লাল এবং নীল। যদি নীল লিটমাস কাগজ আমরা অ্যাসিডের মধ্যে ডুবাই, তখন এটা লাল রং হয়ে যাবে। তখন বুঝতে হবে যে ওই তরলটা হচ্ছে অ্যাসিড। তার মানে অ্যাসিডের এটা একটা বৈশিষ্ট্য, যে আপনি নীল কালারের লিটমাস পেপার যদি অ্যাসিডের মধ্যে আপনি ডুবান, তাহলে ওটা যদি লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অ্যাসিড। আর অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত হয়। এখন মানে আমি কেন আপনাদেরকে একটু বিশদভাবে বলি, মানে এই সাবজেক্টটাকে তো আসলে ওই যে বলছি না, যে এই সাবজেক্টটা কেন পড়বেন, এটাকেও তো আপনার
ডাক্তারির সাথে কিছুটা কাজে লাগাতে হবে, সেজন্য আমি ওখানের সাথে একটু রিলেট করার চেষ্টা করি। দেখেন অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত, তেঁতুল টক, কাগজি লেবু টক, এগুলো সবই কিন্তু অ্যাসিড। যেমন কাগজি লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, হ্যাঁ, এরকম টক হইলে এটা হচ্ছে অ্যাসিড, কিন্তু অ্যাসিডের কতগুলো ক্যাটাগরি আছে, এগুলো আমি নিচে আবার দিয়ে দিয়েছি। কিন্তু অ্যাসিড, মোট কথা হচ্ছে টক হইলে অ্যাসিড। এখন আসেন যে আপনার কাছে একজন পেশেন্ট আসলো, আসার পর আহ, যদি উনি এসে বলে আমার তো প্রস্রাবে একটু জ্বালাপোড়া হয়, মানে প্রস্রাবে একটু জ্বালাপোড়া আছে, কিংবা বললো যে আমার হচ্ছে শরীরে মাঝে মাঝে একটু জ্বলে, হাত পা গুলো একটু জ্বলে, একটু জ্বালাপোড়া আছে, এরকম বলে না অনেকে, অনেক সময় শুনতে পেয়েছেন আপনারা যে একটু শরীর জি স্যার, জ্বালাপোড়া করে। এই আচ্ছা, যখন জি স্যার। সরিয়ার সময় করবে, হ্যাঁ, বেশি যখন তো রোদ এই উঠবে যে সেই জ্বালা, সময়। হ্যাঁ, জ্বালাপোড়া করলে অনেকে বলে যে একটু পানি খাবেন বা ডাব খাবেন বা এরকম বলে। আবার অনেকে কি করে, শরবত খাবেন, শরবত খেলে জ্বালাপোড়া কমে যায়। এখন দেখেন বিষয়টা কি, যে এটা ক্লিনিক্যাল টেস্ট যদি দেন যে জ্বালাপোড়া কেন হচ্ছে, তাহলে ক্লিনিক্যাল টেস্টের মধ্যে আপনাকে দিতে হবে ইউরিনের রুটিন এক্সাম। ইউরিনের রুটিন এক্সাম, যিনি বলবে এসে যে আমার প্রস্রাবে জ্বালাপোড়া আছে, তখন ইউরিন রুটিন এক্সাম এই টেস্টটা দিলে তখন দেখবেন যে তার ইউরিনের টাইপটা হচ্ছে অ্যাসিটিক, ওখানে রিপোর্টের মধ্যে আসবে অ্যাসিটিক। এখন আপনি তো আর ইউরিন মুখের মধ্যে নিয়ে টেস্ট করতে পারবেন না যে এটা কি টক স্বাদযুক্ত নাকি ইয়ে। এখন আপনি পেশেন্টের কাছ থেকে, মনে করেন আপনি টেস্ট ছাড়া আপনি পেশেন্টের কাছ থেকে যদি বুঝতে চান যে আসলে তার শরীরে কি অ্যাসিডের পরিমাণ বেশি আছে কিনা, তাইলে আপনি ওনাকে প্রশ্ন করবেন যে আচ্ছা আপনি কি খুব বেশি ঘামেন? হয়তো পেশেন্ট বলে যে হ্যাঁ আমি খুব বেশি ঘামি। তারপর আপনি প্রশ্ন করলেন যে আপনার যে ঘাম বের হয়, আপনার কি ঘামে কি একটু টক টক গন্ধ হয় কিনা। তো যাদের বডিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে স্বাভাবিকের তুলনায়, এদের ঘামে কিন্তু টকটক গন্ধ হবে। এখন মনে করেন পেশেন্ট বললো যে ওটা তো আমি খেয়াল করিনি, তাহলে তৃতীয় প্রশ্ন, আচ্ছা আপনি যে জামা কাপড় পরেন, আপনি কি খেয়াল করছেন কখনো যে ঘামার পরে শুকিয়ে গেলে জামা কাপড়ের মধ্যে সাদা সাদা দাগ পড়ে কিনা? এটা কিন্তু নজরে পড়ে, যাদের ঘামলে দাগ পড়ে, এটা এটা কিন্তু জানে, যাদেরই পড়বে এরা কিন্তু এটা খেয়াল করে। তখন হয়তো বলে যে হ্যাঁ এটা তো পড়ে। তাহলে কিন্তু আপনি দুইটা জিনিস ওনার কাছ থেকে পেয়ে গেছেন একদম উইদাউট ক্লিনিক্যাল টেস্ট। একটা হচ্ছে অবশ্যই অবশ্যই ওনার শরীরে অ্যাসিডের মাত্রা বেশি আছে, দ্বিতীয়ত হচ্ছে ওনার শরীরে লবণের মাত্রাও বেশি আছে। বাস, এখন আপনি ওনাকে তারপর শিওর হওয়ার জন্য আপনি একটা ক্লিনিক্যাল টেস্ট দিতে পারেন, কিন্তু তার আগেই আপনি বুঝে গেলেন যে ওনার শরীরে অ্যাসিডের মাত্রা বেশি আছে এবং লবণের পরিমাণ বেশি আছে, এবং অ্যাসিডের পরিমাণ বেশি থাকার কারণেই কিন্তু ওনার শরীরে জ্বালা পোড়া হয়। এবং অনেকে বলবে যে আমার হাতের তালু জ্বলে, পায়ের তালু জ্বলে। আবার অনেকে বলতে পারে যে আমার প্রস্রাবের সময় একটা জ্বালা পোড়া হয়, এটা হচ্ছে অ্যাসিডের পরিমাণ বেশি হতে। বাস, আপনি সিম্পলি আমাদের যে মেডিসিন আছে যেটা অ্যাসিডের মাত্রাটাকে ব্যালেন্স করবে, ওই ধরনের মেডিসিন অ্যাপ্লাই করলেই ওই পেশেন্ট কিন্তু কিউর হয়ে যাবে। আর আপনি শিওর হওয়ার জন্য ক্লিনিক্যাল টেস্ট দিতে পারেন। যেমন অ্যালোপ্যাথিক ডাক্তার হলে ওনারা তো আর এই প্রশ্ন করবে না, ওনারা করবে যা ইউরিন রুটিন এক্সাম টেস্টটা করে আসবেন। আর আপনি হচ্ছে যদি বুদ্ধিমান হন, তাহলে টেস্ট না করেই কিন্তু এই কয়টা প্রশ্ন করে আপনি বুঝে বলবেন যে হ্যাঁ ওনার শরীরে অ্যাসিডের মাত্রা আছে বেশি। তো কাজেই আমি এখান থেকে গেলাম যে অ্যাসিড টক স্বাদযুক্ত, এটার ইউজটা কোথায়। ওই যে আপনি তো সব ক্ষেত্রে মুখে নিয়ে বুঝতে পারবেন না, এই তখন হচ্ছে ওই প্রশ্ন করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর হলো যে অ্যাসিড ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তো এই ধরনের আরো এগুলোর বাইরে অনেক ধরনের বৈশিষ্ট্য আছে। এখন আমাদের জানা দরকার যে কোন ধরনের খাবারে কোন ধরনের অ্যাসিড থাকে। কেন জানা দরকার? আপনি তো একজন পেশেন্টের কাছ থেকে কিছুটা উত্তর পেয়ে বুঝলেন যে ওনার শরীরে অ্যাসিডের মাত্রাটা বেশি আছে। আপনি আরেকটু যদি শিওর হতে চান যে ওনার শরীরে অ্যাসিডের মাত্রাটা কেন বেশি আছে, আপনি হয়তো মেডিসিন দিলেন, কিন্তু সেই সাথে যদি ফুডের মধ্যে যদি আপনি ওনাকে কোনো অ্যাডভাইস করতে চান, তাহলে তো আপনাকে জানতে হবে যে উনি কোন টাইপের ফুড খায় এবং ওই ফুডের মাধ্যমে আসলে অ্যাসিড বেশি ঢুকে কিনা শরীরে। এই জন্য আপনাকে কোন ফুডে কোন অ্যাসিড আছে সেটাও জানা দরকার। তো আমি কিছু বলতেছি, যেমন টমেটোতে কোন অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আপেলে থাকে হচ্ছে মেলিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তারপর আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। আবার আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড। আর কমলাতে থাকে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। দুধের মধ্যে অ্যাসিড আছে ল্যাকটিক অ্যাসিড। আর পাকা কলার মধ্যে আছে অ্যামাইল অ্যাসিটেট। আর পাকা আনারসে আছে ইথাইল অ্যাসিটেট। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে এতগুলো অ্যাসিডের নাম শুনলাম, সব অ্যাসিডই কি এক? হ্যাঁ, জাতি হিসেবে ওরা অ্যাসিড সবাই, কিন্তু এক একটা অ্যাসিডের
মানে বৈশিষ্ট্য বা এক একটা অ্যাসিডের যে অ্যাকশন বডিতে, এক একটা অ্যাসিডের অ্যাকশন কিন্তু ভিন্ন। যেমন এক্সাম্পলের সময় বলি, দুধে যে অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড, এটার কিন্তু অ্যাকশনটা হচ্ছে আপনার হজমে সাহায্য করে। এই জন্য রাতে কেউ যদি ঘুমানোর আগে দুধ খায় তার হজম খুব ভালো হবে। আবার দেখবেন অনেক বাচ্চাদেরকে ওই যখন ল্যাকটোজেন দুধ খেলে দেখা যায় যে বাচ্চাদের লুজ মোশন হয়, তখন ডাক্তাররা বলে যে এই দুধটা আপাতত অফ করবেন এবং তাকে হচ্ছে ল্যাকটোজ ফ্রি দুধ খাওয়াইতে হবে। তার কারণ হচ্ছে ওই অ্যাসিডের কারণে কিন্তু হজম বেশি হচ্ছে। এবং কারো বডিতে যদি এখন এই যে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাহলে তার লুজ মোশন হবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে পেশেন্টকে জিজ্ঞেস করলেন যে আপনি কি খান, তখন পেশেন্ট বলে যে আমি এই খাই। যদি আপনি পেয়ে যান যে হ্যাঁ ওনার ওই খাদ্যের মধ্যে আহ, মানে কমন যে অ্যাসিডটা আছে ওইটার কারণে এই সমস্যা হচ্ছে, তাহলে আপনি মেডিসিনের সাথে ওনাকে আর এত কিছু বিস্তৃত বলার দরকার না, আপনি বলবেন যে আপনি এই খাবারটা খাবেন না। বুঝাতে পারছি? গদ বাঁধা যদি আপনি মানে প্রেসক্রিপশনে লিখতে থাকেন যে এটা খাবেন না এটা খাবেন না, এটা কিন্তু রং। আপনাকে বুঝতে হবে ওই পেশেন্টের জন্য কোনটা ওই মুহূর্তের জন্য ক্ষতিকর, শুধু আপনি ওইটাই অ্যাডভাইস করেন। যেমন কোন কোন ডাক্তার আছে একদম স্ট্রেট বলতে থাকে 5-7টা যে এটা খাবেন না এটা খাবেন না এটা খাবেন না, মানে এটা একটা রীতির মতো আর কি, এটা কিন্তু রং। তার কারণে আপনাকে বুঝতে হবে যে ওই পেশেন্টের জন্য ওনার যেই প্রবলেম, ওই প্রবলেম কোন খাবারটা করতেছে, শুধু আপনি ওইটাই নিষেধ করেন যে আপনি এটা খাবেন না, এবং ওইটা আপনি আইডেন্টিফাই করেন যিনি কি খাচ্ছে এবং ওই খাবারের মাধ্যমে কি ঢুকতেছে শরীরে। সেজন্য মেডিসিনের পাশাপাশি আপনাকে যদি ফুড অ্যাডভাইস করতে হয় তাহলে আপনাকে জেনে নিতে হবে। তারপর যেমন আরো আছে কমন, ধরেন তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড আছে, আবার আঙ্গুরের মধ্যেও টার্টারিক অ্যাসিড আছে। তো এই দুইটা ফুড টেস্টও ভিন্ন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি প্রচুর পরিমাণে আঙ্গুর খায়, তাহলে একজন মানুষই তার যে অ্যাকশন হবে বডিতে, সেই তেঁতুলের হলে কিন্তু একই অ্যাকশন হবে, কারণ দুটাতেই টার্টারিক অ্যাসিড ঢুকতেছে। তো এই বিষয়গুলা মানে শুধু অ্যাসিডের উপর আমি পড়াইতে গেলে কিন্তু এই ফুডের অ্যাসিডের উপর পড়াইতে গেলে এগুলা মানে আরো অনেক আসবে। অসুবিধা নাই, আমরা তো সারা বছরই পড়াবো, এগুলো আস্তে আস্তে আরো ডিপলি যাবো। যাক আমি ফুডের কিছু বিভিন্ন ধরনের যে অ্যাসিড আছে কোনটাতে কোন অ্যাসিড এগুলো বললাম। তারপর যেমন আমলকিতে আছে অক্সালিক অ্যাসিড, যেটা আমাদের হচ্ছে এনজাইম তৈরি করতে সাহায্য করে, এবং এই কারণে আমলকি খেলে, এমনি নর্মাল আমলকি খেলেও রুচি বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে যে ক্ষুধা মন্দা হয়ে যায় অনেকের, মানে ক্ষুধা নষ্ট হয়ে যায়, এই আপনার অক্সালিক অ্যাসিড যদি শরীরে ঢুকে তখন হচ্ছে আপনার ক্ষুধা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে অবসন্নতা হ্রাস পাবে, রুচি বৃদ্ধি পাবে এগুলা। এখন যেটা ব্যাপার আহ, যেমন অ্যালোপ্যাথিতে যদি কারো ওই ধরনের ইয়ার সমস্যা হয়, ডিরেক্ট হচ্ছে একটা ইয়ে দিয়ে দিবে, ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে দিবে যে এটা খান। এখন আপনি যদি পাশাপাশি ওই ধরনের পেশেন্ট আপনি ইয়ে অ্যাডভাইস করতে পারেন যে আপনি আমলকি খান। যদি মনে করে যে না এটা খেতে ভালো লাগে না, তাহলে আমাদের মেডিসিন আছে আমলকি নামে, ওই আপনি মেডিসিন অ্যাডভাইস করেন, হয়ে গেল। এখন আসেন যে কিছু উপাদান যেগুলো সম্পর্কে তাও আপনার ধারণা থাকা দরকার। একুয়া রেজিয়া বা রাজ অম্ল কি? নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড হতে হবে, মানে নরমাল বা ডাইলেটেড হলে হবে না। গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিক্সচার, এটাকে বলা হয় রাজম্ল বা একুয়া রেজিয়া। এটার কাজ কি? এটার কাজ আপনারা হয়তো জানেন অনেকে, তারপর আমি বলছি। সাধারণত জুয়েলারিতে জুয়েলারিতে যখন দেখা যায় কোনো অর্নামেন্টকে ওই যে গলানো হয়, আহ, তখন হচ্ছে মানে অর্নামেন্ট বলতে গোল্ড, গোল্ডের সাথে ধরেন অন্য কোনো ধাতু মিশ্রিত আছে, তখন ওখানে এটা ছেড়ে দিলে এই রাজমলের মধ্যে গোল্ড কিন্তু আলাদা হয়ে যাবে, মানে অন্য ধাতুগুলা দ্রবীভূত হয়ে যাবে। রাজমলের মধ্যে একমাত্র গোল্ড হচ্ছে মানে গোল্ডকে কোনো এফেক্ট করতে পারে না। এটা হচ্ছে সেপারেট করার জন্য এই রাজমল ইউজ করা হয়। তো আহ, এটা যেমন ওখানে এখন বলতে পারেন তো গোল্ড জুয়েলারির সাথে আমাদের ডাক্তারের কি সম্পর্ক? আমাদের কিন্তু অরাম মেটালিকাম নামে একটা মেডিসিন আছে, যেটা নাকি কারো যদি সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, কিংবা কেউ যদি ধরেন একা একা থাকলে তার মনে হয় যে আমি মরে যাবো, আমাকে কেউ খুন করে ফেলবে, আহ, মানে এই ধরনের যদি টেন্ডেন্সি থাকে, মৃত্যু হয়, তখন তাকে অরাম মেটালিকাম নামে এই মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়। অরাম মেটালিকাম এটা কিন্তু
হচ্ছে আসলে গোল্ড থেকে তৈরি। তো ওই যে মেডিসিন, ওই মেডিসিনের তো মূল উপাদান অরাম, এটা কিন্তু গোল্ডের নামই হচ্ছে অরাম। আর মেটালিকাম মানে মেটাল। তো এই অরাম মানে আমি রাজমূল তো বললাম যে গোল্ড এমন একটা জিনিস যেটা নাকি এই রাজমূল ইয়ে করতে পারে না, কিন্তু অন্য ধাতুগুলোকে সেপারেট করার জন্য এই রাজমূল ইউজ করা হয়। এখন আপনি যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মানে ডাক্তারি পাশ করার যদি আপনি মনে করেন যে ফার্মাসিতে আরো হায়ার ইয়ে নিয়ে পড়াশোনা করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যান, তখন কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে আপনার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত। এগুলো কিছু কনসেপ্ট। আমরা ওই যে দোকানে অনেক সময় কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে লাইম ওয়াটার পাওয়া যায়, বা সোডা ওয়াটারও বলে। আহ, ওখানে আসলে ওটা কি? ওটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা ওই যে আমি একটু আগে বলছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি আসলে? চুলকে ভিজালে যে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে যখন পানিতে ভিজানো হয় তখন এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ওই জন্য ওই যে সোডা পানি বা লাইম ওয়াটার খেলে বলে যে হজমে সাহায্য করে, বা অনেকে যদি রিচ ফুড খায় তখন গিয়ে করে কি একটা সোডা ওয়াটার খেয়ে নেয় বা লাইম ওয়াটার খেয়ে নেয়। তার কারণ কি? ওই যে রিচ ফুড খেলে অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি থাকে, বা অনেকে দেখা গেছে একটু চুকা ঢেকুর আসতেছে, বুক জ্বলতেছে, তার মানে কি ওখানে অ্যাসিড। তো অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, প্রশমন বিক্রিয়া। তার মানে সেখানে যদি আপনার এই যে লাইম ওয়াটার বা সোডা ওয়াটার যেটা, এটা হচ্ছে ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এটা যদি আপনি খেয়ে ফেলেন, তো খেয়ে ফেললে তো স্বাভাবিকভাবে আপনার স্টোমাকের মধ্যে হচ্ছে অ্যাসিড, আরে ক্ষার ঢুকে তখন বিক্রিয়া করে আপনার অ্যাসিডিটিকে প্রশমিত করে দিবে, বা শেষ। এটা সহজ হিসাব। ব্লিচিং পাউডার, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটানোর মাধ্যমে তৈরি হয়, এবং ব্লিচিং পাউডার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এটা আপনাদের কাছে একটু কঠিন মনে হবে। আর রাসায়নিক ভাবে যদি লিখতে চান, তাহলে ক্যালসিয়াম হচ্ছে Ca, আর ক্লোরাইড মানে হচ্ছে OCl। এটা দুইটা অণু একসাথে মিলে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যেটা নাকি আসলে বাজারে ব্লিচিং পাউডার নামে পরিচিত। এবং এটা কিভাবে তৈরি হয় আমি সেই রাসায়নিক বিক্রিয়াটাই দেখানোর চেষ্টা করছি। যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে ক্লোরিন যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তৈরি হচ্ছে, এবং ক্লোরিন গ্যাস কিন্তু আবার মানে উদ্বায়ী হিসেবে চলে যায়। আর ব্লিচিং পাউডারের কাজ কি? ব্লিচিং পাউডারের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। এই যে হসপিটালে যেমন আপনার ফ্লোর পরিষ্কার করার জন্য ফিনাইল বা ডেটল ইউজ করা হয়, তো হসপিটালতে বিভিন্ন ডিভিশন থাকে, সেখানে আপনার কিছু কিছু এরিয়াতে আপনার ব্লিচিং পাউডার ইয়ে করতে পারেন। আবার এই যে কোরবানির সময় দেখা গেছে কোরবানির পরে ওই যে জীবাণু মুক্ত করার জন্য ব্লিচিং পাউডার পানি দিয়ে ছিটানো হয়। তো এটার হচ্ছে জীবাণু ধ্বংস করার মানে ক্ষমতা আছে। সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে খাবার সোডা, টার্টারিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় বেকিং পাউডার। যে বেকিং পাউডার বেকারিতে ইউজ করা হয় কেক বানানোর জন্য, পাউরুটি বানানোর জন্য। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওই অনেকটা পাউরুটি কিছু ফুলায় এবং ভিতরে ওই যে ভেকুয়ার মতো ছোট ছোট ইয়ে তৈরি করে। এই বেকিং পাউডারের কাজ হচ্ছে এটা। তো এটার মূল রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। এটা যখন টার্টারিক অ্যাসিডের সাথে একসাথে মিশানো হয় তখন বিক্রিয়া করে বেকিং পাউডার হয়। এখন আমরা দেখি যে নতুন একটা টার্ম, এতক্ষণ ক্ষার ক্ষার বলতেছিলাম, ক্ষারক নামে একটা আহ, আহ, বস্তু আছে। তো ক্ষারক কি বা ক্ষার কি, এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সাবান, কাঁচ এবং কস্টিক সোডা, কাগজ প্রভৃতি উৎপাদনে, কাপড় ধোয়ার কাজে এবং পানির খরতা অপসারণে, মানে আমরা অনেক সময় বলি না পানির মধ্যে ক্ষার বেশি আছে, তো ওই ক্ষার পানিকে যদি আপনি মৃদু পানিতে রূপান্তরিত করতে চান, এবং পেট্রোলিয়াম বিশোধনে কাপড় কাচা সোডা হিসেবে ব্যবহৃত হয়। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে সাবান যখন তৈরি করা হয় ওটার মধ্যেও কিন্তু ক্ষার ব্যবহার করা হয়। এই জন্য কোনো কোনো সাবান আমরা বলি যে ক্ষার বেশি। সাবান, যে কোনো সাবানই তৈরি করতে গেলে সেখানে কিন্তু ক্ষার আছে, ক্ষার আছে, ফ্যাট আছে। এখন যেগুলা আমরা সফট গায়ের সাবান ইউজ করি ওগুলাতে ক্ষারের পরিমাণ কম থাকে। আবার কাপড় কাপড় কাচার যে সাবানগুলা, এগুলো দেখবেন একটু হার্ড হয়, এগুলোতে ক্ষারের পরিমাণ বেশি থাকে এবং এই কারণে ওগুলো ক্ষয় কম হয়। আর গায়ের সাবান ক্ষয় দ্রুত হয়, কারণ গায়ের সাবান হচ্ছে ক্ষারের পরিমাণ কম থাকে। তারপরে কাঁচের মধ্যে ক্ষারের ব্যবহার আছে, কস্টিক সোডার মধ্যে আছে, কাগজ তৈরিতে ক্ষার ব্যবহার করা হয়। তো টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়,
যা একটি তীব্র ক্ষার। টয়লেট ক্লিনার বলতে এই যে হারপিক কিংবা এই যে ফিনাইল, এগুলা সবগুলোর মধ্যে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। আর গ্লাস ক্লিনার মানে হচ্ছে ওই যে কি বলে মিস্টার উন্ডুলিন, তারপরে হচ্ছে কি যেন বলে মিস্টার, ভুলে গেলাম। যাই হোক, গ্লাস ক্লিনার যেগুলো পাওয়া যায় আর কি, ওইগুলোর মধ্যে কিন্তু ক্ষার আছে। এখন গ্লাস ক্লিনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশ্রিত থাকে ওই ক্ষারের সাথে, যে কারণে গ্লাস ক্লিনার কিন্তু দেখবেন একটু আঠা আঠা ভাব থাকে, আপনি মোছার পরে একটু আঠা আঠা ভাব থাকবে, যেহেতু ওটাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে। সেটা আইসোপ্রোপাইল হোক, বাট অ্যালকোহল তো আছে, সেই জন্য অ্যালকোহল কিন্তু একটু আঠা আঠা ভাব থাকে, এবং এগুলা দাহ্য পদার্থ। আপনি অ্যালকোহলের মধ্যে আগুন লাগাই দিলে কিন্তু আগুন জ্বলবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি দুর্বল ক্ষার, যা অ্যামোনিয়া জলীয় দ্রবণ। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা বললাম, মানে গ্লাস ক্লিনার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ। তো এখানে বলা হচ্ছে যেটা যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, বাট এটা হচ্ছে একটু উইক টাইপের ক্ষার, মানে তীব্র ক্ষার না। ওই যে যেটা মনে করেন কি বলবো, যে গায়ের সাবানে ক্ষারের পরিমাণ যেমন কম থাকে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড টাইপের আর কি ইউজ করা হয় ওখানে। এখন কোন ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি প্রস্তুত করে, সেগুলোকে বলা হয় ক্ষারক। আর যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রোক্সিল আয়ন দেয়, তাদেরকে বলা হয় ক্ষার। আমি দুইটাকে কিন্তু সেপারেট করে ফেলতেছি। এই যে ক্ষার এবং ক্ষারক, দুইটা নাম এখানে চলে আসছে। এখন দেখেন, যখন নাকি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দিবে বা হাইড্রোক্সাইড আয়ন দিবে, তখন সেটা হচ্ছে ক্ষার। আর যদি সেটা অক্সিজেন অথবা হাইড্রোক্সিল আয়ন দেয়, তখন সেটা হচ্ছে ক্ষারক। তার মানে কি? তার মানে হচ্ছে ক্ষারকের মধ্যে শুধু অক্সিজেনও থাকতে পারে, হাইড্রোক্সিল আয়নও থাকতে পারে। ফর এক্সাম্পল, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখেন এখানে দুইটা যৌগ, এই দুইটাকেই কিন্তু বলা হবে ক্ষারক। আবার দেখেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার। তাহলে দুটোর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে আসলে ক্ষারের মধ্যে কখনোই শুধুমাত্র অক্সিজেন আয়ন দেয় ওই ধরনের যৌগগুলা আসবে না। আমরা অক্সিজেন আয়ন দেয় এবং হাইড্রোক্সিল আয়ন দেয়, ওই সব যৌগকেই আমরা ক্ষারক বলতে পারবো। কিন্তু ক্ষারের মধ্যে শুধুমাত্র হাইড্রোক্সিল আয়ন দেয় সেই যৌগগুলোই আসবে, এবং এগুলো অবশ্যই পানিতে দ্রবণীয় হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে সব ক্ষারই ক্ষারক, বাট সব ক্ষারক ক্ষার নয়। কারণ দেখেন, সব ক্ষারক যেগুলা, ওখানে তো অক্সিজেন অলাও আছে, হাইড্রোক্সিল আয়ন মানে অলাও আছে যৌগ, বাট যেগুলা ক্ষার, এগুলোর মধ্যে শুধুমাত্র হাইড্রোক্সিল আয়ন গুলো আছে। তো কাজেই সব ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। আপনার কি এটা ক্লিয়ার ধারণাটা? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এটা আগের একটা স্লাইড। ওই যে আমি এতক্ষণ যোগমূলক বলতেছিলাম, এটা আপনাদের মনে হয় সেকেন্ড বা থার্ড ক্লাসে আমি দেখেছিলাম। ওই যে সালফেট বলছি, নাইট্রেট বলছি, এগুলো যোগমূলক, মানে প্রত্যেকটা মৌলের মতো আচরণ করে রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরেন এখানে নাইট্রেট আছে, দেখেন এটার আয়ন হচ্ছে -1। এটা যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তখন এটা হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড। ওই যে হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হবে, পুরোটা কিন্তু একটা মৌলের আচরণ করবে, তখন এটা হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড। তো আমি এই জন্য আবার একটা চার্টে দিচ্ছি। তো এই মূলত আজকের ক্লাসের আলোচনার বিষয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আপনারা কিন্তু, মানে আমি তো কন্টিনিউয়াস ক্লাস করিয়ে যাচ্ছি, আপনাদের প্রিভিয়াস কোনো ক্লাসেরও যদি মানে পরের কোনো ক্লাসে, আগের কোনো ক্লাসেরও যদি প্রশ্ন থাকে, আপনারা কিন্তু করবেন, কোনো সমস্যা নেই। কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপর? না স্যার। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।